থাকেন, সারাদিনই বাইরে থাকেন, রাতেও অনেক সময় তখন ম্যাডাম থাকতেন হচ্ছে কর্নেল মুস্তাফিজুর সাহেবের বাসায় থাকতেন মাঝে মাঝে রাতে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকদিন আমাকে আমার এক বন্ধু, এটা আমি দেখিও নাই শুনিও নাই, কারণ তখন তারেক সাহেবের সাথে আমার পরিচয় ছিল না, আমার সাথে পরিচয় হয়েছে নাইনটি পারে। তো আমাদের একটা কমন ফ্রেন্ড আছে তৃপ্তি, সে আমাকে বলেছে, তার বক্তব্য হচ্ছে তারেক সাহেবের বাসায় তখন সে রেগুলার যেত এবং থাকতো। তখন একদিন তারেকের নানি তৃপ্তিকে নাকি বলেছে যে তৃপ্তি, এই কি বলে, আমার নাতিটা তো নষ্ট হয়ে যাচ্ছে এবং এই শয়তান মেয়েটা তো আমার নাতিটাকে শেষ করে ফেলাইছে। এবং এই বলে তৃপ্তিকে সে ধরে খুব কান্নাকাটি করলো, মামুনের ওয়াইফকে দেখালো যে মামুনের ওয়াইফ 2-3 ঘন্টা এসে থাকে তারেকের বাসায়। একটু আরেকটু খোলামেলা ভাবে যেভাবে বলেছিলেন ওইভাবে বলেন, একটু জোরে বলেন। যে তারেকের বাসায় প্রায় সময় মামুনের ওয়াইফ আসতো এবং মামুনের মানে তারেকের রুমে যেত, 2-3 ঘন্টা থাকতো এবং থেকে চলে যেত। তো এটা মানে তারেকের নানি এটা বোধহয় উনি নোটিস করেছিলেন এবং নোটিস করে এই জিনিসটা ওনার নোটিসে আসার পরে উনি তৃপ্তিকে একদিন এই কথাটা বলছেন, মানে একটু কান্না কান্না ভাবে এগুলো যে আমার নাতিটা তো নষ্ট হয়ে যাচ্ছে এবং এই শয়তানটা মেয়েটা এসে আমার নাতিটাকে শেষ করতেছে। এর বাহিরে যেগুলো বলেছিলেন যে বাহিরে বিভিন্ন আড্ডায় বিভিন্ন জায়গায় এবং বিদেশে, আচ্ছা এখানে আর বাইরেও হচ্ছে, এখানে বিদেশে যখন যান তখন বিদেশেও আমরা শুনেছি যে বিশেষ করে মালয়েশিয়াতে, মালয়েশিয়া বাদল একজন আছে, তো সে নাকি মানে আপনার এই সমস্ত সাপ্লাই টাপ্লাই দিত এবং হোটেলে তারেক সাহেব এই সমস্ত কাজ টাজ করতো। এইসব আমরা শোনা কথা, এটা আমরা শুনেছি এবং মানে এটাকে আরো অনেকেই বলে এই কথাগুলোকে। আর কোকোর সম্বন্ধে কিছু বলবেন? কোকো সম্বন্ধে আমাদের ইমপ্রেশন মানে এজ এ ম্যান তারেক সাহেব ওয়াজ মাচ মোর বেটার হিউম্যান বিং, এবং তারেক সাহেব মানে ব্যবহার অনেক অনেক ভালো কোকোর চেয়ে, এবং কোকো সাহেবের খুব রুড এবং সবার সাথে খারাপ ব্যবহার করছেন, প্রায় সকল মন্ত্রী থেকে উনি বোকা পয়সা করছেন না, যারা মানে একটু মানে সবসময় একটা ক্ষমতা দেখাতে চান। তারেক সাহেবের টোন ছিল রিকোয়েস্টিং টোন, আর ওর টোন হচ্ছে কমান্ডিং টোন, সামথিং লাইক দ্যাট। আর এদিকে কোকো সাহেবের চরিত্র যতটুকু আমি জানি বা ওর সাথে আমি মিলামেশা করতাম না, বাট আমরা বাইরে থেকে যতটুকু শুনেছি, নিজস্ব সার্কেল ছিল, 4-5 জন বন্ধু বান্ধব, খুব ঘনিষ্ঠ বন্ধু, সেই লেভেলে সে এই মডেল তারকা যারা আছে তাদের সাথে সে মানে তাদেরকে ব্যবহার করতো। বাট এটা তো আমরা শুনেছি যে তারেক সাহেবের একটা অহমিকা ছিল, বিশেষ করে যারা আইএসডি ফ্রেন্ড যারা আছে তারা প্রায় সময় বলতেন, আমরা শুনেছি যে সে খুব একটা অহমিকা নিয়ে চলতেন এবং ব্যবহার ভালো করতেন না। কিন্তু আমাদের পলিটিক্যাল লেভেলে কিন্তু আমি দেখেছি ভালো ব্যবহার করতো, কারণ পলিটিক্স মানে পলিটিক্যালি যেহেতু সে পলিটিক্সের অ্যাম্বিশন ছিল তার, সে কিন্তু প্রথম দিকে একটু তার অহমিকা ছিল, কিন্তু পরবর্তীতে হি ওয়াজ সিজন পলিটিশিয়ান। আপনার এই যে বিএনপিতে পরিবারতন্ত্র সম্বন্ধে আপনার মতামত কি? এটা আমি পরিবারতন্ত্র মানে চরম পর্যায়ে গিয়েছি, এটা নো ডাউট অন দ্যাট, নো ডাউট অন দ্যাট। মানে পরিবারতন্ত্রের শুধু না, এখানে বড় পরিবারতন্ত্র তো আছে, এখানে কোনো গণতন্ত্র গঠনতন্ত্র কোনোটাই মেনটেন করা হয় না, এখানে নিজের ইচ্ছা অভিপ্রায়টাকেই মানে মানে বাস্তবায়ন করা হচ্ছে। এখানে আমাদের যে পার্টির ভিতরে ইন্ডিয়ান লেভেলে যে গণতন্ত্র নাই, একক ক্ষমতা চেয়ারপারসনের ছিল এবং চেয়ারপারসন বিভিন্ন প্রতিনিধি সভা পর্যন্ত আগে থেকে হারিস চৌধুরী গুলো ঠিক করতো, সব দুষ্ট লোক ছিল হারিস চৌধুরী, সে ঠিক করতো যে কে কি ধরনের বক্তব্য দিবে, কার এগেনস্টে বক্তব্য দিবে, ওইটা আগে সে ম্যাডামের সাথে কথা বলে। 3-4 জন আমাদের এমপি ছিল, মন্ত্রী টন্ত্রী ছিল, কিছু আমাদের যখন প্রতিনিধি সভা হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সিগাই বক্তব্য দেওয়া হতো, এবং যে কারণে অনেকে কোনো কথা বলতো না। কেউ যদি কোনো মানে মানে সরকারের বা দলীয় ক্রিটিক্যালি কোনো বক্তব্য দিতেন, তাকে ধমকাইতো, মানে যাতে অন্য কেউ বক্তব্য দিতে পারতো না। তো সেটা তো আছেই। আর পরিবারতন্ত্র যেটা, সেটার মধ্যে আমি দেখেছি যে এখানে বিশেষ করে ওনার বোনকে নিয়ে এসছেন, এমপি নমিনেশন দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, ওনার ভাইকে দিয়েছেন,
প্লাস ওনার ভাগ্নাকে নমিনেশন দিয়েছেন। তো এই সমস্ত জিনিস ছিলই, এবং এই জিনিসের জন্য আমরা এজ এ হোল জিয়াউর রহমান সাহেব যখন ছিলেন ওনার কাছে কোনো পরিবারতন্ত্র পরিবারের কেউই ভিড়তে পারেনি। হি ওয়াজ এ সাম ইন্ডিপেন্ডেন্ট, দুর্নীতির আজ পর্যন্ত আসতে পারেনি ওনার। যখন আমরা দেখেছি, আমি তখন খুব ছোট ছিলাম, আমার ভাই এডিসি ছিল, ওনার কাছে আমি শুনেছি যে একজন ওনার পিএস ছিল, কর্নেল কি নাম যেন, উনি একটা কি ভিসিপি নিয়ে আসছিল, সাথে সাথে ওই ভিসিপি আনার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন, ওনাকে করছেন। এবং বিএনপির একটা ছেলে ভিসিপি ভিসিএম নিয়ে আসছিল, তাকে উনি চাকরি থেকে মানে পার্টি থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। তো তো এরকম অবস্থা ছিল। আর এখানে তো এটা ঠিক উল্টাটা ছিল। বাই দি বাই, হোয়াট অ্যাবাউট দি ফ্যামিলি অফ জিয়াউর রহমান? তার কি কোনো আত্মীয় স্বজন নাই এবং ছিল না যে পলিটিক্সে বা সিনে আসার মতো? আমরা তো কাউকেই দেখছি না। এটা আসলে ওনার কোনো ভাই আসতে পারে নাই। আমার ভাই মানে এখানে আমার যেহেতু মনে হয় যে ম্যাডামের আত্মীয় স্বজনটাই বেশি স্কোপ পেয়েছে, যেটা আমরা তো কোনো কথা বলি না বা শুনি দেখি, মানে মানে আমরা উই আর অলসো নোটিসড ইট যে জিয়াউর রহমান সাহেবের যে নিজস্ব ফ্যামিলি থেকে আসেন। তো লাস্টলি যখন এই যে ম্যাডাম ইয়েতে চলে আসলেন, কি বলে, আমরা যখন রিজাইন ম্যাডাম আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে ওই জিয়াউর রহমান সাহেবের এখন ভাই না ভাতিজাকে নিয়ে ম্যাডাম আসতেন, কি জানি না পরবর্তীতে একদম এই ফ্যামিলিটাকে এত ইগনোর করা হলো কেন? এটা আসলে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমি যতদূর মনে করি ইগনোর করা হয়েছে এক নম্বর, এবং সেটা সঠিক হয়নি বলে এটা আমাদের করার মন্তব্য না। আমাদের অনেকের মধ্যে আমরা যারা আছি বিভিন্ন র্যাঙ্ক এন্ড ফাইলের আমাদের মধ্যে আলোচনা করেছি, এবং সবাই মানে উই ফেল্ট ইট। এই যে একটা জিনিস, আজকের যে পরিবর্তিত পরিস্থিতি যেটা চলছে, যে ইমার্জেন্সি চলছে, এটার জন্য কি আপনাদের পার্টি দায়ী বলে মনে করেন? আমি তো মনে করি, একটু যদি ব্যাখ্যা করেন। মানে I have got all the reasons to believe for it. এবং নট অনলি বিলিভ, আমরা ম্যাডামের সাথে কতবার করে কথা বলেছি এই জিনিসে, বিশেষ করে যেমন প্রথম অবস্থাতে আমি যাই যে 2 বছর এক্সটেনশন অফ দ্য চিফ জাস্টিস, যিনি মানে হাসান সাহেব খুব ভালো মানুষ। উনি কিন্তু, আমি এই কথা বলবো না যে উনি যদি কোনো ভাবে কেয়ারটেকার চিফ হলে বিএনপিকে ফেভার করতেন, আই ডোন্ট এগ্রি দ্যাট, বিকজ হি উড হ্যাভ ডান দ্য মানে বেস্ট পার্ট অফ হিজ জব। বাট কিন্তু ম্যাডাম মনে করছিলেন যে উনি যেহেতু উনি বিএনপিতে আগে ছিলেন, উনি হয়তো আমাদেরকে ফেভার করবেন। কিন্তু এটাকে মাথায় একটা ব্যাড জিনিস মাথায় রেখে, মানে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই 2 বছরটাকে এক্সটেনশন করা হলো, যে কেন 2 বছর এক্সটেনশন করলে হাসান সাহেব কেয়ারটেকার চিফ হবেন। তো এই জিনিসটাকে বিরোধিতা আমি, মান্নান ভূঁইয়া, সালেম হোসেন খোকা, আমরা অনেকেই, ইভেন সাইফুর রহমান, ইভেন খন্দকার মুশতাক হোসেন, আমরা অনেকবার নিজেরা আলোচনা করেছি, ম্যাডামকে বলেছি, বাট আমরা পারি না এটাকে করতে। কারণ এইখানে এই হারেশ চৌধুরী একটা বিরাট রোল ছিল, এই জায়গাগুলো হারেশ চৌধুরী, ইভেন মধু সাহেবও এটা চান না, কিন্তু এটা করেছে হচ্ছে ব্যারিস্টার আমিনুল হক, নাজমুল হুদা, এই ধরনের লোকগুলো। তারপর হচ্ছে আজিজ সাহেবকে বানালেন আপনার চিফ অফ ইলেকশন কমিশন। তো ইনি একজন হচ্ছে মানে একজন মাথা মানে 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 ইয়ে করার লোক, মানে এটা হচ্ছে আপনি কি বলে টোটালি একজন যার কাছে কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই। আমরা ওনাকে মনে করি একজন ক্র্যাকপট হিসেবে আমরা মনে করি। আমরা বেশ কয়েকবার ম্যাডামকে গিয়ে রিকোয়েস্ট করেছি, ম্যাডাম ওনাকে সিসি থেকে সরিয়ে দেন। তো উনি কোনোভাবেই সিসি থেকে ওনাকে সরাবেন না। এই জিনিসটাকে সবাই বলেছে, ইনফ্যাক্ট অলমোস্ট এভরিবডি হ্যাজ সেড, বিকজ উনি একবার করেছেন, মনে করেন উনি ওনাকে রাখতেই হবে। তো এই দুইটাকে নিয়ে কিন্তু মেইন আন্দোলনটা হয়েছে। আওয়ামী লীগ যে আন্দোলনটা করেছে, এই ইস্যুতেই আন্দোলনটা করেছে। এবং লাস্টলি আপনার আরেকটা জিনিস ছিল যে দুর্নীতি। উনিকে আমরা বলেছি, আমি অ্যাটলিস্ট বলেছি, ম্যাডাম আপনি আমাদেরকে কিন্তু যে ইস্যুতে আমরা পাওয়ারে এসেছি, ল অ্যান্ড অর্ডার আল্লাহ রহমতে ভালো আসছে, কিন্তু এখন ইস্যু হয়ে গেছে দুর্নীতি। নেক্সট ইলেকশনে কিন্তু আমাদের দুর্নীতি এবং গুড গভর্নেন্স হচ্ছে আমাদের ইস্যু এসে যাবে, এবং দুর্নীতির মধ্যে এটা কনসেন্ট্রেট। আমরা পর 4 বার দুর্নীতিতে নাম্বার 1 হয়ে গেছি, মানে বিএনপির আমলে এই জিনিসটাকে। এবং আপনি তারা টেস্ট করবে, এবং বিভিন্ন দুর্নীতিবাজ মন্ত্রীদের কথা পত্রপত্রিকা হরামেশা করতেছে। সেখানে আমরা কোনো, আপনি যদি কিছু সিম্বলিক কিছু না করেন, তাহলে তো এটাকে আমার মনে হয় খুব খারাপ অবস্থা হবে। অনেকেই বলেছি এটাকে, ইন্টেলিজেন্স এজেন্সি থেকে যতগুলো প্রধান ছিলেন, আমার সাথে ওনারা শেয়ার করতেন আমার সাথে ওনাদের ভিউজটা,
ওনারা আমাকে বলেছেন, ওনারা বলেছেন এবং আমিও বলেছি, ওনারাও জানেন। এবং কিন্তু ম্যাডাম এখানে কোনো স্টেপই নেয়নি, এবং না নেওয়ার কারণে যে দুর্নীতি, আমি মনে করি উই হ্যাভ ক্রসড অল লিমিট অফ দুর্নীতি, মানে মানে অতীতের সকল সরকারের লিমিটগুলোকে ক্রস করেছে। এইভাবে দুর্নীতিবাজ কয়েকজন মন্ত্রী এমপির নাম বলেন না। দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের মধ্যে যেমন নাজমুল হুদা, সাজাদ সিরাজ, তারপর হচ্ছে বেশি আমিনুল হক, তারপর হচ্ছে আপনার এমপিদের মধ্যে হচ্ছে আমাদের ফজলুল হক মিলন, তারপর হচ্ছে নাসিরউদ্দিন পিন্টু, মির্জা আব্বাস, মিন নাসির, অবশ্যই অনেক বলা যাবে, এটা অনেক বলা তো যাবে। এই যে ইলেকশনের জন্য যে আপনারা গো ধরে থাকলেন যে ইলেকশন করাতেই হবে, যেখানে অনেক ইউএন এর প্রেসার আসলো, বিভিন্ন দিকে প্রেসার আসলো, তারপরও আপনারা এটা একরোখা হয়ে রইলেন কেন? আপনাদের কাছে কি দেশ বড় না পার্টি বড় হয়ে গেল? এটা আসলে ঠিক সেই সময়টায় কিন্তু আমি দেখেছি ম্যাডামের একটা মানে নতুন সার্কেল ডেভেলপ করেছিল, যেটা কিন্তু রাষ্ট্র পরিচালনায় বিগত 4.5 বছরের মধ্যে সেই সার্কেলটা ছিল না। সেই সার্কেলটার মধ্যে ছিলেন আমাদের জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, জনাব আলী হাসান মুজাহিদ সাহেব, হালু সাহেব। এই তিনজন ম্যাডামের সাথে কিন্তু বসে ম্যাক্সিমাম ডিসিশন গুলো নিতেন, এবং তারপর তারেক সাহেব যেতেন, কিন্তু এই তিনজন হচ্ছে কোর নিতে, এবং তারেক সাহেবও জয়েন করতেন। এই চারজনই মেইন লিড ছিলেন, এবং সেখানে মানব ভূঁইয়া সাহেবকেও শেয়ার করা হতো না, সাহেবুর রহমানকেও শেয়ার করা হতো না, সাহেবুর রহমান সাহেবকেও, এবং খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে মাঝে মাঝে শেয়ার করা হতো, এবং খন্দকার মোশাররফ সাহেব এই হতকারিতার মধ্যে ছিলেন, অনেকখানি ছিলেন। তো এখন ইন্দ্রায় কিন্তু এই এই জায়গাগুলোর মধ্যে ম্যাডামকে অ্যাডভাইস করেছেন, ইভেন যেমন আপনার ওই যে প্রেসিডেন্টকে কেয়ারটেকার চিফ বানানো, সেটাও কিন্তু এই এই চারজনে করেছে, এবং এই চারজনে এই সমস্ত কিছু করেছে। এবং এটাই কি আপনাদের সাপোর্ট ছিল? না, আমি মান্নান ভূঁইয়া, সাদেক হোসেন খোকা বা আমরা মোটামুটি একটা লাইনে ছিলাম। আমরা কখনোই হঠকারী কাজের পক্ষে কখনোই আমরা কিন্তু পজিশন নিই, আমাদের পজিশন ছিল এগুলোর বিপক্ষে, এবং ম্যাডামও সেটা জানতেন। এবং এই জন্য আমাদের ভিতরে অনেক সময় এই সমস্ত মিটিং এ যখন হতো, আমরা ভিতরে ঢুকতে যেতাম, কিন্তু আমাদেরকে তখন বলে না, পরে আসো পরে আসো, বসে থাকলে উনি কথা বলবেন, আমাদের বলে তুমি যাও একটু, এখন টায়ার্ড হয়ে গেছো, বাসায় যাও, রেস্ট করো, এরকম বলতে, যাতে আমাদের সামনে কথা না বলতে চান না। আচ্ছা, আপনাদের এই যে হাওয়া ভবনে আপনারা কয়েকজন মিলে পলিসি মেকিং এ প্রায় সময় বসতেন, এরা কারা কারা ছিলেন? না, পলিসি মেকিং কিন্তু আমরা মানে 2-3টা গ্রুপ বসতো, মানে এটা একই গ্রুপ, মানে না, একটা গ্রুপ যেমন ছিল, যেমন শফিক রহমান সাহেব, আমি, তারপর হচ্ছে ছোটনু বসতাম, এবং এখানে মাঝে মাঝে আমাদের ডিজে এসেছিল রাজাপুর হেদার সাহেব, উনিও আসতেন। তো এটা হচ্ছে একটা গ্রুপ। হাওয়া ভবনে কিন্তু আরো বেশ 2-3টা গ্রুপ বসতো, সেটা হচ্ছে কিছু সচিব যেমন মুফাজ্জল করিম, তারপর হচ্ছে আরো বেশ কিছু সচিব, আরো যেমন আমাদের ইমাজউদ্দিন স্যার, তারপর এই ধরনের বেশ কিছু আমাদের ইন্টেলেকচুয়াল ওনাদেরকে নিয়ে বসতো, তারেক আলাদা ভাগ বসতো। তো তারেক সাহেবকে আমি দেখেছি এরকম 2-3টা গ্রুপে বসতো, আমাদের একটা গ্রুপের মধ্যে এটা একটা গ্রুপ ছিল। আচ্ছা, বাইরে বাইরে এই তারেক সাহেবের শিক্ষাগত যোগ্যতা এবং আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি বলবেন নাকি? আমারটা আগে বলিনি, তারেক সাহেবটা আমি অত ভালো জানবো না। আমারটা হচ্ছে আমি মেট্রিক পাস করার পরে আমি ব্যবসায় ইনভলভ হয়ে গেছি। তারপর বাসা থেকে খুব চাপ, আমাকে বলছে যে তুমি আমার বাসায় আমার 8টা ছেলের মেয়ের মধ্যে একটা পচা ডিম হয়ে গেছে, আমাকে আমার পেমেন্ট করছে, যেহেতু আমি লেখাপড়াটা ডিসকন্টিনিউ করে ফেলছি। বাট তারপর আমি ইন্টারমিডিয়েট দিয়ে যদিও পাস করেছি, বাট সেটাকে পাস আমি মানে আমি নিজেই গণ্য করতে চাই না, যে যেহেতু 3rd ডিভিশন আই ক্যানট কনসিডার, বিকজ আই এম নট, আমি নিজেকে মনে করি না যে আমি ওই ক্যালিবারের, কিন্তু জাস্ট পাসের জন্য পাস করতে হই বলছি আর কি। তার এদিকে তারেক সাহেবের ব্যাপারে আমি মানে তার যতদূর জানি সে ইন্টারমিডিয়েট বা গ্রাজুয়েট করেছি কিনা আমার জানা নেই কোনটা? তারেক সাহেবের ব্যাপারে। Subscribe to my channel